কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন সফররত জাতিসংঘ মহাসচিব। এবার নারায়ণগঞ্জ ও লালমনিরহাটে 7 বছরের শিশু ধর্ষণ, 2 নিপীড়ক আটক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা বাদ জুমা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে গতকাল বিকেলে 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আশা করছে অন্তর্বর্তী সরকার। প্রায় 7 বছরের মাথায় তার দ্বিতীয় দফা এই সফরে মূলত রোহিঙ্গা শরণার্থীর সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। এদিকে জাতিসংঘ মহাসচিব আজ সকালে ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন। এরপর তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। সেখানে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পাশাপাশি তাদের সঙ্গে ইফতার করবেন। এছাড়া শনিবারও কক্সবাজারে রোহিঙ্গা সংকট বিষয়ক কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব। মাগুরায় ধর্ষণের পর শিশু আসিয়ার মৃত্যু এবং দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মাঝেও থেমে নেই ধর্ষণের ঘটনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। লালমনিরহাটেও 7 বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার করা হয়েছে একজনকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার দুপুরের দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার বাগবাড়ি এলাকায় ধর্ষণের শিকার হয় 7 বছরের শিশু। স্থানীয়রা জানান, কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করে। এ সময় অন্য একজন ক্রেতা বিষয়টি দেখে শিশুটির বাবাকে খবর দেন। পরে প্রভাবশালীদের মাধ্যমে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে টাকা নয়, সুষ্ঠু বিচার দাবি শিশুটির বাবার। আমি সঠিক বিচার চাই, আর কিছু চাই না, আমি টাকাও চাই না, কিছু চাই না। রাতে অভিযুক্ত ইব্রাহিম পালানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বিদ্যুতের টাওয়ার নির্মাণ শ্রমিক জহুরুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে মানুষের অনুপস্থিতিতে সাগর শিশুটির উপর যৌন নিপীড়ন চালায়। অন্যদিকে মেহেরপুরে ধর্ষণ মামলার আসামি জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে থানা ঘেরাও করে ছাত্ররা। এ সময় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তদন্ত কর্মকর্তার শাস্তির দাবি জানান তারা। পরে মধ্যরাতে প্রত্যাহার করা হয় তদন্ত কর্মকর্তা সুজয় কুমারকে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চিকিৎসার সব আয়োজন তুচ্ছ করে সমাজের দিকে অসংখ্য প্রশ্ন ছুড়ে দিয়ে শিশু আসিয়া চলে গেল না ফেরার দেশে। 2 দফা জানাজা শেষে মাগুরায় নিজ গ্রামের বাড়িতে অন্তিম শয়নে শায়িত করা হয় 8 বছরের শিশুটিকে। দর্শক, এই মুহূর্তে আসিয়ার বাড়িতে আছেন সহকর্মী মাসুম বিল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুম, এই মুহূর্তে আসিয়ার এমন অমানবিক মৃত্যুতে কাঁদছে সারা দেশ। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে। এই মুহূর্তে তার পরিবার ও স্বজনেরা কি বলছেন আমাদেরকে জানাবেন। আমি এখন আছি আসিয়াদের গ্রামের বাড়িতে। এখানে সকাল থেকে
নারী পুরুষ দলবদ্ধভাবে আসিয়ার পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য আসছেন। তো 21 টেলিভিশনের দর্শকদের জানানোর জন্য বলছি, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনী হেলিকপ্টার যোগে আসিয়ার মরদেহ মাগুরা স্টেডিয়ামে নামানো হয়। এখান থেকে পুলিশ প্রোটেকশন এবং জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাগুরার ঐতিহ্যবাহী নোমানী ময়দানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ আসিয়ার জানাজায় অংশগ্রহণ করেন। এরপরে দ্বিতীয় জানাজা। ধন্যবাদ মাসুম। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভ একটু ব্যাহত হয়েছে, আমরা আবারও চেষ্টা করব তার সাথে যুক্ত হওয়ার। এবারে চলে যাচ্ছি পরের খবরে। শিশু আসিয়া হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল নিয়ে কফিন মিছিল হয়েছে। পরে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে ধর্ষকদের ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি ওঠে। সোহেল সামির রিপোর্ট। নৃশংস ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দেয়। সেই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং সেটার যে বিচারিক প্রক্রিয়া সেটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। আমাদের বোনেরা নিরাপদে রাষ্ট্রে বসবাস করতে পারবে, এর জবাব কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে? পরে কফিন মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে সমবেত হয় ধর্ষণ বিরোধী মঞ্চ। এ সময় ধর্ষণ বিরোধী স্বতন্ত্র দপ্তর প্রতিষ্ঠা সহ ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোস্তফা নামে এক পুলিশ সদস্য মারাত্মকভাবে জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান। মোস্তফা যখন পিছনে ছিল, ওই ছিনতাইকারী তাকে উপর্যুপরি স্ট্যাপ করে এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে ছিনতাইকারী তাকে স্ট্যাপ করেছে, তাকে ছুরি সহ সে ধরে রেখেছে এবং সে তাকে ছুটতে দেয় নাই। আমরা তাকে, সে অ্যারেস্ট আছে। তার সাথে আরও তিনজন ছিল, তিনজন পালিয়ে গেছে, আমরা তাদেরকে খুঁজছি। হবিগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এক যুবকের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। অমানবিক নির্যাতনের পর গাছের সাথে বেঁধে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় শরীরে। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে জাহেদ মিয়ার ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এক পর্যায়ে গাছের সাথে বেঁধে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। শরীরের পুড়ে যাওয়া অংশে দেয়া হয় লবণ ও মরিচের গুঁড়া। বারবার বাঁচার আকুতি জানালেও ক্ষমা পায়নি সে। অবশেষে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আমি তো শুনলাম, আমি কিভাবে শুরু করি, তারপরে আমি হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আজকে মামলা দায়ের করি। আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্বজনরা জানান, জাহেদ দর্জির কাজ করেন। তার বাবা ইউসুফ আলীর সাথে সম্পত্তি নিয়ে বিরোধ ছিল চাচা আমির আলীর। এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে। একটি মামলায় কারাগারে আছেন ইউসুফ। এই বিরোধের জেরে গেল 9 মার্চ রাতে জাহেদকে নির্যাতন করা হয়। প্রাণ বিকাশ তাদের হাত থেকে উদ্ধার পাইছে না। তারপরে আমাদের পাশের বাড়ির আমার এক দাদা জিম্মি হয়েছে, আমার বাড়ি ছুটে আনছে। এ ঘটনায় 13 মার্চ হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে 13 জনের বিরুদ্ধে মামলা করে জাহেদের পরিবার। বিজ্ঞ আদালত মামলাটি বক্তব্য শুনে এফআইআর করে মামলা রুজু করার আদেশ দেন। মব ভায়োলেন্স বন্ধের ক্ষেত্রে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। এফআইআর দাখিল করা হয়েছে, পুলিশ তদন্ত করত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। দেশব্যাপী মব জাস্টিসের যে প্রবণতা তা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি স্থানীয়দের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন।
বৃহস্পতিবার রাত 11:15টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা হবে। পরে আজিমপুর কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। আরেফিন সিদ্দিক গত 6 মার্চ ইফতার কেনার জন্য ঢাকা ক্লাবে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর থেকেই ছিলেন লাইফ সাপোর্টে। উনি কোমাতে ছিলেন, তা আজকে 10:45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। ওনার জানাজা হবে আগামীকালকে বাদ জুমা ঈদগাহ মসজিদ, ধানমন্ডি ঈদগাহ মসজিদে, এবং দাফন হবে হলো আজিমপুর কবরস্থানে। আমার মা বাবার কবর, আমার দাদির কবর, ওই কবরের উপরেই ওনার দাফন হবে ইনশাআল্লাহ। নিচে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ঈদ সামনে রেখে জমজমাট টাঙ্গাইলের তাঁতপল্লী, বেচা বিক্রি ভালোই বলছেন ব্যবসায়ীরা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। আজ থেকে শুরু হয়েছে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি। শতভাগ অনলাইনেই বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। ঈদযাত্রা নিয়ে রেলওয়ের প্রস্তুতির খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি কমলাপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। মিনহাজ, ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কি বলছে? অনলাইনে টিকিট বিক্রির বিষয়েও আমাদেরকে জানাবেন। মিনহাজ, আশা করি শুনতে পাচ্ছেন। আমাদের ঈদের প্রস্তুতি সম্পর্কে একটু জানাবেন রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে। নির্জনা, আপনি যেমনটি জানেন, আসলে ঈদের ঘরযাত্রার যে ঘরমুখী মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে কিন্তু আজ সকাল 8টা থেকে কিন্তু অলরেডি যে অনলাইনে টিকিট বিক্রি সেটি কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন যে এবছর আসলে শতভাগ টিকিটই কিন্তু অনলাইনে করা হয়েছে, যাতে আসলে ট্রেনের টিকিট কাটতে যারা যাত্রী তাদের কোনো সমস্যা না হয়। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে টিকিট বিক্রি হওয়ার কারণে এই মুহূর্তে কমলাপুর রেল লাইনের যে টিকিট কাউন্টারগুলো রয়েছে আসলে একদম ফাঁকা বলা যেতে পারে, কারণ মানুষ কিন্তু অনলাইনের টিকিটই সারা দিয়ে কিন্তু তারা টিকিট কাটছেন ঘরে বসে। আপনি জানেন যে আসলে সকাল 8টা থেকে যে টিকিটগুলো বিক্রি শুরু হয়েছে এগুলো আন্তনগর ট্রেনের যে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো রয়েছে সেই টিকিটগুলো কিন্তু বিক্রি হবে, এবং দুপুর 2টা থেকে যে টিকিটগুলো বিক্রি হবে সেগুলো কিন্তু আন্তনগর ট্রেনের পূর্বাঞ্চলের যে টিকিট সেগুলো কিন্তু বিক্রি হবে। আপনাকে বলে রাখি, বরাবরের মতো এবারও কিন্তু আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিটের যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেটি কিন্তু আজ থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং সম্প্রতি ট্রেনের যে সিদ্ধান্ত অনুযায়ী যে 7 দিনের যে টিকিট বিক্রির যে ইয়েটি রয়েছে আমি কিন্তু সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাচ্ছি যে 24 মার্চের টিকিট বিক্রি হবে 14 মার্চ অর্থাৎ আজকে, এবং 25 মার্চের টিকিট বিক্রি করা হবে 15 মার্চ, 26 মার্চের টিকিট বিক্রি করা হবে 16 মার্চ, 27 মার্চের টিকিট বিক্রি করা হবে 17 মার্চ, 28 মার্চের টিকিট বিক্রি করা হবে 18 মার্চ, 29 মার্চের টিকিট বিক্রি করা হবে 19 মার্চ, এবং 30 মার্চের টিকিট বিক্রি করা হবে 20 মার্চ। আর চাঁদ দেখার উপরে ভিত্তি করে আসলে 31 মার্চ, 1 তারিখ ও 2 এপ্রিল কিন্তু টিকিট বিক্রি করতে পারে বলে এমনটি কিন্তু জানিয়েছেন, এবং যাত্রীদের অনুরোধে কিন্তু 25% টিকিট কিন্তু যে স্ট্যান্ডিং টিকিট আসলে দাঁড়িয়ে যাওয়ার যে টিকিট এই টিকিটও কিন্তু বিক্রি করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে কমলাপুর স্টেশনে এসে যেমনটি দেখলাম যে আসলে মানুষজন কিন্তু, আমরা কমলাপুর স্টেশনে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, মানুষ কিন্তু অনলাইন টিকিটিংয়ে সাড়া দিয়েছেন, তারা কিন্তু সকাল থেকে টিকিট কাটা শুরু করেছেন। এর মধ্যে আমাদেরকে যেমনটি তথ্য জানানো হয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মিনহাজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মাহতাব মিনহাজ। এবারে চলে যাচ্ছি পরের খবরে। উৎসব পার্বণে বাঙালি নারীর প্রথম পছন্দ টাঙ্গাইল শাড়ি। ঈদ সামনে রেখে তাই তো টাঙ্গাইলের তাঁতপল্লীতে বেড়েছে ব্যস্ততা। রাত দিন এখানে ঘরে ঘরে চলছে বাহারি সব ডিজাইনের শাড়ি বোনা। জড়িতরা জানান বেচা বিক্রিও ভালোই হচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নিত্য নতুন ডিজাইন আর যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই রমণীদের পছন্দের তালিকার শীর্ষে টাঙ্গাইল শাড়ি।
শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাইং করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে, যেটা মানবদেহের জন্য উপকারী। ভেজিটেবল ডাইটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, এগুলো সম্পূর্ণরূপে দেহের উপযোগী, দেহের কোনো ক্ষতি হয় না, মানুষ ব্যবহার করে এটা আনন্দ পাবে, উপকৃত হবে। সারাদিন কাজ করি, তারপরের দিন থাকতে আর কি কাপড় শেষ হয়। পিওর সিল্কের থেকে শুরু করে হাফ সিল্ক পর্যন্ত হয়, 1.5 দিন লাগে কাপড় বানাইতে। এগুলো 700-750 মধ্যে দেয়। প্রিয়জনের জন্য বাহারি ডিজাইনের শাড়ি কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করছেন। টাঙ্গাইলের পাঁচরাইলি হচ্ছে শাড়ি রাজধানী। শাড়ি এবং 3 পিস বিভিন্ন ধরনের যাবতীয় পোশাক আদি পাওয়া যাচ্ছে। এখানে ঈদে আসা একটা ট্র্যাডিশনই আমাদের। এখান থেকে পরিবারের সবার জন্যই শাড়ি কিনি, গিফট করার জন্য। মসলিন বা সিল্ক সহ বিভিন্ন রকমের শাড়ি থাকলেও সুতি শাড়িগুলোর চাহিদা সবসময় বেশি থাকে বলে জানালেন ব্যবসায়ীরা। এই ঈদে আমি যা দেখতেছি সেটা হচ্ছে সুতি শাড়িটাই বেশি চলতেছে, হ্যাঁ, আর তার মধ্যে চলতেছে হলো হাতের কাজের যে টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী যে শাড়িগুলো হাতের কাজের, সেই শাড়িগুলো চলতেছে। মাসলাইজ কটন হাতের কাজ এবং হাফ সিল্ক, টাঙ্গাইল তাঁতের অরিজিনাল যেগুলো তাঁত হাতে টুকটুক করে বুনে সেই বালুচুরি এবং জামদানি, দেখা গেছে 3000, 4000, 2000 এই ধরনের শাড়িগুলো বেশি চলতেছে। জিআই পণ্য ইস্যুতে বারবারই ষড়যন্ত্র হয়েছে, তবুও শাড়িগুলো টিকে আছে আপন মহিমায়, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন সফররত জাতিসংঘ মহাসচিব। এবার নারায়ণগঞ্জ ও লালমনিরহাটে 7 বছরের শিশু ধর্ষণ, 2 নিপীড়ক আটক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরএফএল সিদ্দিকের জানাজা বাদ জুমা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।